এই সভায় উপস্থিত সুধীমণ্ডলী, পরিবারের সদস্য হিসাবে ছোট ভাই এবং অনুপস্থিত সদস্য যারা, তাদের সবাইকে সমবেদনা জানাচ্ছি আমাদের এই দুই সংগঠনের পক্ষ থেকে। এবং জীবনসাথী হারিয়েছেন যে তাকে বিশেষ করে আমাদের সমবেদনা জানাচ্ছি। ওনার ছোট ভাইয়ের মাধ্যমে ওনার কাছে, ওনার সন্তানদের কাছে আশা করি সেটা পৌঁছাবে। আক্তার ভাই সম্পর্কে আমাদের অনেক বক্তারা অনেক কথাগুলো বলেছেন। ওনার যে ব্যতিক্রমী চরিত্র এবং আদর্শিক যে দৃঢ়তা, এগুলির উপরে খুব সুন্দরভাবে আলোচনায় এসেছে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তাদের কথাগুলো যেন এই ওনার শেষ সংগঠন অক্ষপথ ৭১-এর বক্তব্যের মধ্যে দিয়ে যেন উঠে এসেছে। এখন রেলগাড়ি যেরকম ডিরেল হয়ে যায়, ৭১-এর কক্ষপথ থেকেও বাংলাদেশ বিচ্যুত হয়ে এখন ভিন্ন দিকে চলে গেছে। সৌরজগতে যদি কোনো গ্রহ, পৃথিবী সহ যে কোনো গ্রহ যদি সামান্য বিচ্যুত হয়, তাহলে কিন্তু গোটা কক্ষপথেই তছনছ হয়ে যাবে। ঠিক তেমনি ৭১-ও আমাদের দেশকে আজকে যারা এইমাত্র যিনি বক্তৃতা দিলেন সর্বশেষ ইমাম কাইম সাহেব, উনি যে কথাগুলো বললেন, আমি বলবো যে এই মদুদিরা, মদুদির অনুসারীরা, তারা ৭১-ও আমাদের বিরোধিতা করেছে এবং এখনো পর্যন্ত তারা বিরোধিতা করে আমাদের দেশটাকে আবার ভুল পথে, আমাদের কক্ষপথের বাইরে নিয়ে যেতে চাচ্ছে। এবং এদের সাথে ৭১-এ যারা জড়িত ছিল, সেই বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি, তারাও এখনো জড়িত আছে। কেন? আরেকটা শক্তির উত্থান হচ্ছে আমাদের কাছেই। সেই শক্তিকে প্রতিহত করার জন্য তারা আমাদের চায়, আমাদের বঙ্গোপসাগরকে চায়, আমাদের মাটি, আমাদের পানি, আমাদের সাগর, উপসাগর, এগুলিকে ব্যবহার করে তারা তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা পরাজিত করে তারা চিরকাল সারা পৃথিবীর শকুন হিসাবে তারা থাকবে। কয়দিন আগে দেখেছেন আরেক দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসছে, আর মুখে বলে কি, আমরা বিশ্বের স্বাধীনতার রক্ষক, আমরা বিশ্বের গণতন্ত্রের রক্ষক। কিরকম রক্ষক, তার নমুনা আপনারা দেখেছেন। সুতরাং এরাই কিন্তু এই হায়নার দল, এই বাজ পাখির দল, এরাই কিন্তু এই পেছনে সব কলকাঠি নেড়েছে। আপনারা আরবের মধ্যে অনেক আরব রেভলিউশন শুনেছেন না? একটা রেভলিউশন কি জনগণের পক্ষে গেছে? যায় নাই। প্রত্যেকটাই ব্যর্থ হয়েছে এবং জনতার শাসন কোথাও কায়েম হয়নি। ঠিক একই ঘটনা বাংলাদেশেও তারা ঘটিয়েছে। আমাদের অনেক নেতারা সেটা স্বীকার করতে চায় না, বলতে চায় না, বা সাহস পায় না বলতে যে হ্যাঁ, এখানেও কালার রেভলিউশন হয়েছে। এবং এই কালার রেভলিউশনের কারণেই আজকে আমাদের এই অবস্থা, কক্ষচ্যুতি। কিন্তু এই কক্ষচ্যুতি হতে পারত না। কেন হতে পেরেছে? আমাদের কিছু দুর্বলতা ছিল। ৭১-এ আমরা যে সংবিধানে ৪টা নীতি নিয়েছিলাম, সেই ৪টা নীতি থেকে আমরা বিচ্যুত হয়েছিলাম, আমরা দূরে সরে গিয়েছিলাম। এটা দুঃখজনক হলেও সত্য, আমাদের স্বীকার করতেই হবে যে বঙ্গবন্ধুকে ৭৫-এ হত্যা করার পরে তারা যেই পথে দেশটাকে নিয়ে যেতে চেয়েছিল, সেই পথেই আবার দুঃখজনক হলেও সত্য, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সেই দেশটা ওই দিকেই চলে গেছে। যার ফলে আপনারা দেখতেছেন নির্বাচনের মধ্যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কলেজে যেখানে জয়ী হচ্ছে কারা, সমস্ত জামাত শিবিরের সমর্থকরা, কর্মীরা জয়ী হচ্ছে। তাইলে যে শিশুর জন্ম ছিল হাসিনার ক্ষমতায় আসার সময়, যে ছিল, যার বয়স ছিল 5 বছর, যে ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, সেই এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে বা সমাপ্তিতে আছে। তাইলে আপনার আমলে 20 বছরের যেই বাচ্চা
আপনার স্বাধীনতার ইতিহাস পড়ে তারপরে তারা জমাতে চলে গেছে, তাহলে বলেন ব্যর্থতা কি আমাদের? এটার জন্য কাকে দায়ী করব আমরা? এই সুযোগে ছাত্রলীগের ভিতরে জমাতিরা ঢুকেছে, আওয়ামী লীগের ভিতরে জমাতিরা ঢুকেছে, আর্মির ভিতরে জমাতিরা ঢুকেছে কিনা, ঢুকেছে কিনা? তারাই এই সরকারের পতনের পরে বঙ্গবন্ধুর মুরাল ভাঙছে, মধ্যে কি করছে তারা? ভাঙছে। তাইলে তারা উপর দিয়ে কি করছে? তারা শুধু ভাস্কর্য নয়, সবকিছুর সাথে আপোষ করে আমাদের, দেখেন এই বঙ্গবন্ধুর কন্যার সময় এমন ভুল হয়েছে যে তাদের সাথে, মৌলবাদীদের সাথে আপোষ করে করে ক্ষমতায় টিকে থাকার কি প্রয়োজন ছিল আমাদের? কোনো প্রয়োজন ছিল না। তাইলে অনেক বড় বড় কথা হয়েছে, বড় বড় কাজ হয়েছে, পদ্মা সেতু হয়েছে, কিন্তু এই পদ্মা সেতু বা বড় বড় কাজগুলো হয়েছে, কিন্তু এত অতিরিক্ত ব্যয় হয়েছে, এটা ওরা ওদের পকেটে ঢুকিয়েছে। তারপরে সেই টাকা তারা বিদেশে পাচার করেছে। চিন্তা করেন, ইসলামী ব্যাংক সহ 7টা ব্যাংকের মালিক যদি একজন হয়ে যায় এবং তারা যদি সব টাকা বিদেশে পাচার করে দেয়, তাইলে এটার জন্য আমরা কাকে দায়ী করব? আমাদের নিজেদের ভুল আমরা আত্মসমালোচনা না করলে আমরা আবার কক্ষপথে ফিরে আসতে পারবো না। সুতরাং আত্মসমালোচনা করা কি জন্য? নিজেদের ভুল সংশোধন করে আবার সঠিকভাবে জনতাকে নেতৃত্ব দেওয়ার জন্যই আমাদের আত্মসমালোচনা করতে হবে। গায়ে দুর্গন্ধ দূর করার জন্য প্রতিদিন গোসল করি, আর মনের এবং ব্রেইনের ভুল সংশোধনের জন্য আমাদেরকে তো সঠিক পথে যাইতে হবে। চিন্তা করেন, 20 বছরের মধ্যে কোনো দুর্নীতিবাজের বিচার হয়েছে? কয়েকবার যে ওই কি বলে শেয়ার বাজার লুট হয়েছিল, হয়েছে? হয়নি। কেন হয়নি? এমবুসম্যান দেওয়ার কথা ছিল, হয়েছে? এমবুসম্যান দেওয়া হয়েছে? হয়নি। কেন হয়নি? যদি দেওয়া হইতো তাইলে ন্যায়পাল দিলে ন্যায়পালের বাধার কারণে আমি দুর্নীতি করতে পারবো না। তাইলে ওই বড় বড় কাজও হয়েছে, সবই হয়েছে, কিন্তু এই কাজগুলি কোনো কর্মসংস্থান হয়নি। এই কর্মসংস্থান না হওয়ার কারণে এখনো পত্রিকায় কি উঠতেছে? ইউরোপের মধ্যে সবচাইতে বেশি যারা যাচ্ছে তারা কারা? বাংলাদেশের যুবকরা। তারাই ডুবে যাচ্ছে সমুদ্র সাগরে, তারাই ডুবে যাচ্ছে ইতালি থেকে, তারাই ডুবে যাচ্ছে কোথায়? ইউরোপে যাওয়ার সময়। তাইলে আমাদের যুবকরা কেন সাগরে ডুবে মারা যাচ্ছে? আমাদের অন্তর্কে এটার জন্য নেতৃত্বের একটু কাঁপে না? কাঁপা উচিত না? সেটাই আমাদের। হ্যাঁ, তো এটা আমাদের নিজেদের ভুল। আমরা আত্মসমালোচনা করব, স্বীকার করব, এবং এই যে অসাম্প্রদায়িকতা, যে গণতন্ত্র, যে সমাজতন্ত্র, সমস্ত নীতিগুলোকে আমরা দূরে সরাই রেখে আমরা ক্ষমতার মোহে, আমরা অর্থের মোহে আমরা অনেক ভুল করেছি, এই স্বীকার যদি আমরা করে আত্মসমালোচনা করে সামনে আগাতে পারি, তাইলেই আমরা আবার 71-এর কক্ষপথে আমরা আবার ফিরে আসতে পারবো, জনতার মন জয় করতে পারবো। এই তরুণ সমাজ যারা আজকে সব জমাত শিবিরের পক্ষে ভোট দিচ্ছে, তাদেরকে আবার ফিরে আনতে হবে, নাইলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের অর্থনীতিকে আমরা কেউ ঠিক করতে পারবো না। আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত এখানে ছিলেন, আপনাদের সবাইয়ের কাছে অনেক কৃতজ্ঞতা। আমরা আবার মিলিত হব। আলজেরিয়াতে ফ্রান্সের শাসনের বিরুদ্ধে মাত্র 12 জন লোক, বেন বেল্লা, বেন খাদ্দারা একত্রিত হয়ে ফ্রান্সের মধ্যে শপথ নিয়েছিল একটা রেস্টুরেন্টে যে আমরা আলজেরিয়াকে স্বাধীন করব। আজকে বাংলাদেশের 1.5 কোটি মানুষ বাইরে থাকে, আমরা তার 1% যদি হয় তাহলে 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ লোককে আমরা যদি ঐক্যবদ্ধ করতে পারি, আমাদের নিজের এলাকায়, নিজের গ্রামে যদি আমরা তাদেরকে সচেতন করতে পারি, এদের জন্য আমরা কাজ করতে পারি। 1 টাকা দিলে 120 টাকা হয়। আমরা যদি দেশের জন্য 10টা টাকাও দেন, তাইলে কিছু মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন, খালি আমরা এখানে ভোগ করলে হবে না। এই কাজে নামলে তাইলে দেখবেন ঠিকই আমাদের দেশকে আমরা ফিরে আনতে পারবো। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকে সবাই এখানেই সমাপ্ত।